দত্তপুকুরের এক সম্ভ্রান্ত পরিবারে একজনের বিয়ে হয়। বিয়ের দিন থেকেই তার সাথে তার বাড়ির লোক মানে শ্বশুর বাড়ির লোক বিভিন্ন রকম অত্যাচার এবং ব্ল্যাক ম্যাজিক করতে থাকে। তার পিরিয়ডসের জিনিসপত্র দিয়ে তার উপর ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা। আজকে তোমরা এমন একটা ঘটনা শুনতে চলেছ যে ঘটনাটা শুনে তোমরা জাস্ট ছিটকে যাবে। এরকম ঘটনা ভৌতিক কথাতে আগে কখনো এসেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই জন্যই বলছি, ছোটরা এই এপিসোড থেকে দূরে থাকো। আমাদের অনেক এপিসোড আছে, তোমরা সেগুলো শোনো। আপাতত এই এপিসোড থেকে তোমরা দূরে থাকো। তো আজকে তোমরা একটা খুব প্যাথেটিক একটা ঘটনা শুনতে চলেছ, যে ঘটনাটা শুনে তোমাদেরও মনে হবে যে মানুষ কত কিনা করতে পারে। যদি তার সাথে এমন করারই ছিল তাহলে কেনই বা বিয়ে দিল। যাই হোক, আমি কিছু বলে স্পয়লার দিচ্ছি না এখানে। তোমরা তাড়াতাড়ি কানে হেডফোনটা গুঁজে নাও, চুপটি করে বসে পড়ো। এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই হেডফোনটা গুঁজে নিতে হবে আর সিট বেল্ট বেঁধে নিতে হবে। তো আজকে তোমরা শুনতে চলেছ ভৌতিক কথার আরও একটি দারুণ জমজমাট নতুন ঘটনা। হ্যাঁ দিদি, নমস্কার। হ্যাঁ ভাই, কেমন আছো বলো? খুব ভালো, তুমি বলো, তোমার খবর বলো। এই চলে যাচ্ছে। এখানে তো বৃষ্টি হয়েছিল একটুখানি, তবুও আবার গরম পড়েছে। আবার বলছে যে নর্থ চব্বিশ পরগনাতে বলছে যে ঝড় হবে কালকে, তারপরের দিনে। হ্যাঁ, না না না, সত্যি কথা। মানে এতটা গরম পড়েছে আজকে, তো বেশি পরিমাণে পড়েছে। হ্যাঁ, আমাদের এদিকে, তোমাদের দিকে জানি না বিষয়টা। আমাদের এদিকেও পড়েছে, অনেক বেশি পরিমাণেই পড়েছে গরমটা। হুম। আচ্ছা, তোমার সাথে যেই আমার স্টোরিটা নিয়ে কথা হলো, স্টোরি তো না ঠিক ইনসিডেন্ট, সেটা হচ্ছে তোমার বিয়ের পর তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। আচ্ছা, ঘটনাটা দত্তপুকুরে, তাই তো? হ্যাঁ, দত্তপুকুর এলাকায়, নর্থ চব্বিশ পরগনা দত্তপুকুর থাকি, আমার ওখানেই শ্বশুর বাড়ি। ওকে, তো তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাকে মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল, বা কাইন্ড অফ ওই টাইপেরই কিছু, যেটা তুমি বলবে অবশ্যই, সেটা আমি আর কিছু বলছি না। তাহলে তোমার ইনসিডেন্টটা মোটামুটি কবে থেকে শুরু হয়েছিল, মানে বিয়ের একদমই? আমার ইনসিডেন্টটা মানে বিয়ের পর থেকে ওরা নানা কিছু করেছে আমার সাথে, ব্ল্যাক ম্যাজিক অনেক রকম করেছে, সেগুলো অনেক বিয়ে হওয়ার পর থেকেই? হ্যাঁ, বিয়ের দিনের থেকেই বলতে পারি। তাহলে কেনই বিয়ে দিল? হ্যাঁ, মানে আমরা তো জানি না, দেখতে এসেছিল সবাই বাড়ির থেকে, সবাই মত, সবকিছু মত, ছেলের মত রয়েছে, ঠিক আছে, কিন্তু ওদের ভেতর ওদের মত নেই, মানে ওর মা দিদি ওদের কারোর মত নেই, ঠিক আছে, কিন্তু ছেলে চাইছে বলে বিয়ে দেবে, এই আর কি ব্যাপার। কিন্তু আমরা তো জানি না, একটা জায়গায় দেখতে এসছে, তা কি করা যাবে। বিয়ের প্রথম দিনের থেকেই আমাকে খাইয়েছে, অনেক কিছু করেছে, সেগুলো তো আলাদা ইনসিডেন্ট। কিন্তু তোমাকে আমি 2022 সালের একটা পার্টিকুলার ইনসিডেন্ট বলবো, যেটা মানে বিশাল ভয়াবহ আমার জীবনে, মানে আমি মরেই যাচ্ছিলাম বলতে গেলে। সেইটাই আমি তোমাকে বলতে চাই। ঠিক আছে, বলো তাহলে। হ্যাঁ, দেখো 2022 সালের যখন আমরা জানি না যে জুন মাসের মাঝামাঝি টাইমে সেই অম্বুবাচীটা পড়ে, আষাঢ় মাসে। হ্যাঁ, অম্বুবাচীর সময় আমার ধরো মানে খুঁড়তো ঘরে, মানে ওদের বাড়ির পেছনে ওদের খুঁড়তো কাকা, তার সেই হিসাবে আমার মানে ভাসুর, সে খুব শরীর অসুস্থ ছিল। এবারে আমি দত্তপুকুরে আমার মেয়েকে নিয়ে না, আমি আমার মায়ের কাছেই থাকি, যেহেতু দেখি যে না ওরা খুব একটা ভালো না, ওদের সাথে থাকা যাবে না, তাই জন্য আমি মানে 2-3 দিন করে যাই, আর মেয়েকে নিয়ে মায়ের কাছেই থাকি দত্তপুকুরে, এখানে আমরা ভাড়ায় থাকি। কিন্তু তারপরে যে আমি হঠাৎ করে দেখছি, দত্তপুকুরে আমি শুয়ে আছি বাড়িতে, রাতের বেলা আমি স্বপ্ন দেখছি কি যে আমার সেই ভাসুর মারা গেছে। যাই হোক, ভোরের বেলা 4টের দিকে স্বপ্নটা দেখেছি। তো আমরা তো পাজলড হয়ে গেছি যে আমি কেন স্বপ্ন দেখবো, আমার তো ওদের সাথে অত কিছুই কাছের ব্যাপার নেই, নিজেদের লোকেরা দেখে, ঠিক আছে, এমন কিছু তো ব্যাপার নেই। যাই হোক, আমি কাউকে কিছুই বলিনি। তারপরেতে আমি গেছি আমার শ্বশুর বাড়িতে, যথারীতি আমি গেছি। আমি দেখছি যে আমার অম্বুবাচীর দিনে, আমার মানে যেদিন লাস্ট দিন, সেদিন দেখছি যে আমার ভাসুর সকালবেলা 5:30টার সময় মারা গেছে, বাড়ির থেকে খুব কান্নাকাটি করছে। আর আমি তখন ভাবলাম কি যে না, আমি কি দেখতে যাব? আমি দেখতে গেলাম না, সব বাড়ির লোকেরা সবাই দেখতে আসছে। আমি ভাবছি না, আমি যাব না, যেহেতু আমি এরকম স্বপ্ন দেখেছি আর আমার একটু ভয় করছিল, ওই জন্য আমি দেখতে যাইনি। যাই হোক, তারপরে ওদের তো ওই সমস্ত শ্মশানে নিয়ে গিয়ে সমস্ত কিছু কাজবাজ সব মিটে গেল। কিন্তু তারপরের দিনে
আমি যখন আমাদের ওই কলপাড়ে, যখন আমার শ্বশুরবাড়ির কলপাড়ে আমি যখন বাসন মাজছিলাম সন্ধ্যেবেলার দিকে, ওই দিকটা পুরো ফাঁকা, পুরো জঙ্গল, কিচ্ছু নেই, কারোর বাড়ি নেই। দেখছি বাচ্চার কান্নার আওয়াজ আসছে, বিড়ালের আওয়াজ আসছে, আবারও দেখছি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তখন আমি ভয় পেয়ে গেলাম খুব, যে কেন এরকম হবে, এইদিকে কোনো বাচ্চাই আসার কথা নয়, পুরো ফাঁকা জায়গা, পুকুর রয়েছে। প্রচন্ড ভয় পেয়ে গিয়ে আমি আমার শাশুড়ি আর আমার যাকে বললাম যে কেন এরকম হচ্ছে। বলছে ওরকম একটু হয়, হয়তো তোর হয়তো ওরকম ভয় মনে হচ্ছে তাই জন্য তোর ওরকম হচ্ছে। যাই হোক, আমি আর কিছু বুঝতে পারলাম না। তারপরেতে ওদের ওই সমস্ত কাজ যখন মিটে গেল, তখন আমি যখন আমি শ্বশুরবাড়িতে গেছি, মানে আমি তো তখন জানি না যে আমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করছে বা কোনো কিছু না করছে। ওদের হলো ঘুষেদের ঘর, ওদের একটা মানে ঘাট কাজ হয়, যে ঘাট কাজেতে সবারই হয় আর কি অ্যাকচুয়ালি, কিন্তু ওদের ওই ঘাট কাজের সময় যে ওদের নতুন বস্ত্র পরতে হয়, ইয়ে করতে হয়। তা আমার ভাসুরের যে মেয়েটা, ও বলছে কি যে বাবা আবার ঘাট কাজ হবে, নতুন কাপড় পাবো। তখন আমার ভাসুর বলছে কি না না, ওরম কথা বলতে নি। আর আমার যা বলছে কি, আমি জানি এবারে কার ঘাট কাজ হবে। মানে এগুলো তখন আমি বুঝতে পারছি না কিছুই, কিন্তু ব্যাপারটা ওরা যে আমার উপর দিয়ে চালিয়েছে সেটা তো আমি জানি না। আমি শ্বশুরবাড়িতে গেছি, আমি তখন খাওয়া দাওয়া করে আমার খুব অ্যাসিডিটি মতো লাগছিল, আমি একটু হজমলা মুখে দিয়েছি, আর হজমলা মুখে দিয়েছি সাথে সাথে আমার গলায় আটকে গেছে, আর আমি মানে দম নিতে পারছি না। এত কষ্ট হচ্ছে যে মানুষ যখন মানে দম নিতে পারে না, তখন তো মানুষের পুরো শ্বাসের উপর জীবনটা চলে। তখন আমি দম নিতে পারছি না বলে আমি একদম মানে আমার বরকে চেপে ধরেছি, ধরে নিয়ে বারান্দায় টেনে আনছি। আমার মানে কি বলবো, আমার বাথরুম পর্যন্ত গড়িয়ে চলে এসছে, কিন্তু আমি ওকে কোনো কিছুই বলতে পারছি না। তো যাই হোক, আমি হিন্দু হলেও কিন্তু একটা যিশু গুরুর আমি প্রে করি, প্রার্থনা করি। আমার মা বলেছে যে একটা ভাবে একটু প্রার্থনা করতে হয়, তো সেইভাবে প্রার্থনা করছি, সাথে সাথে আমার ওটা গলার থেকে, শ্বাসের জায়গার থেকে, মানে শ্বাসনালীর থেকে বেরিয়ে এসছে। আর বেরিয়ে এসছে, তারপরেতে আমি তখন সুস্থ হলাম। তখন মানে সেদিন আমি বুঝলাম যে মানুষের যদি দম চলে যায় তো মৃত্যু যন্ত্রণাটা কিরকম হয়। যাই হোক, তখনও আমি কোনো কিছুও জানি না, কিছুই আমি বুঝতে পারছি না। আবার তো আমি বাড়িতে এসেছি, আমার মেয়ের সাথে মায়ের সাথে ভালোভাবে রয়েছি। আবার একদিন আমি যথারীতি আমার শ্বশুর বাড়িতে ওখানে গেছি, তখন আমাকে মানে পাশের বাড়ির থেকে একটু মিষ্টি দিয়েছিল। আমি মিষ্টি খেয়েছি, মিষ্টি খেতে গিয়ে দেখছি যে আবার আমার ওইরকম গলায় বেঁধে যাচ্ছে, আবার ওরকম গলায় আটকাচ্ছে, কারণ তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এইরকম করে অনেক দিন কেটে গেল, অগাস্ট সেপ্টেম্বর মাস কেটে গেল, অক্টোবর মাস এলো। অক্টোবর মাসের সময়তে আর তখন তো পুজোর সময়তে আমি আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে আমি শ্বশুর বাড়িতে গেছি যথারীতি। 4টে দিন আমি ওখানে, কিন্তু আমার প্রচন্ড জ্বরের মধ্যে নিয়ে আমি কাজ করছি। আমি বুঝতে পারছি না যে আমার কেন এত জ্বর। যাই হোক, জ্বর মানুষের হতেই পারে, ওষুধপত্র খেলাম, অনেক কিছু খেলাম, তো এইভাবে আমি কাজ বাজ করছি। তা অষ্টমীর দিন, নবমীর দিন এইরকম কেটে গেল। এরপরে আমি দশমীর দিন এলো, দশমীর দিনে আমি, যে সবাই হয় না যে আমরা যদি দশমীর দিনে এখন মায়ের যখন ভাসান হয়ে যায়, মা দুর্গার ভাসান হয়ে যাওয়ার পরে সবাই যে কোনো লোকের বাড়িতে যাক, তাদেরকে হয়তো মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে লোকের বাড়িতে। এবারে পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে কি হয়, মিষ্টির প্যাকেট নিয়ে যায় না, এমনিতে যদি আশেপাশের বাড়িতে প্লেটে করে নিয়ে যাওয়া হয় মিষ্টি, এরকম হয় নিয়ে যাওয়া হয়। তো আমি সকলের বাড়িতে রাত্রেবেলা 9:30টার সময় মিষ্টির প্যাকেট দিতে যাচ্ছি, মানে মিষ্টি দিতে যাচ্ছি প্লেটে করে সাজিয়ে নিয়ে। এবারে এর মধ্যে একটা কথা বলে রাখি, আমার শ্বশুর বাড়ির ওখানে একটা শিব মন্দির ছিল, আর মানে 4টে পুকুর রয়েছে একবারে সামনাসামনি একদম, মানে ওদের বাড়ির পেছন দিকে দুটো, আর ওদের বাড়ির ওখানে গলির সামনে দিয়ে, শিব মন্দিরের সামনে দিয়ে ঢুকতে গেলে তখন ওখানে দুটো। আর ওইখানের ওই পুকুর দিক থেকে পেরিয়ে গিয়েই আমাকে ওই লোকের বাড়িতে যেতে হবে। আমি ওদের বাড়িতে মিষ্টি দিতে যাচ্ছি, পাড়া প্রতিবেশীদের বাড়িতে 2বার ধরে গেছি, কোনো সমস্যা নেই। আরেকবার গেছি, যেই বাড়িতে গেছি ওইখানে একটা বউ প্রেগনেন্ট ছিল। তো সে বলছে, তুমি বউ মানুষ, এত রাতের বেলা 9:30 বাজে, এখন এখানে গ্রাম দেশ, তুমি এখানে মিষ্টি দিতে আসছো, তো তোমার ভয় করছে না? তো আমি বলছি যে না, আমার ভয়ের কি আছে, আমি ওইসব ভূতে টুতে ওই সমস্ত কিছু ভয় পাই না, ঠিক আছে। তো বলছে না, তোমার আসতে হবে না, এদের দিয়েছো তাতেই হবে। বলছি না, আমি তোমাদেরকেও মিষ্টি দিতে আসছি। তারপরে যেমন বলা, আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে এবারে আমি আবার মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে আসছি, তখনই আমার ইনসিডেন্টটা ঘটেছে। আমাকে পেছন দিক থেকে ডাকছে, বলছে কি, এই তুই কোথায় যাচ্ছিস রে?
আমার না মানে বলতে গেলে এখন আমার কাঁটা দিয়ে উঠছে, যে আমি তখন তো বুঝতে পারিনি। আমি ভাবছি যে হতে পারে আমার পাশের বাড়ির কেউ, সেই বৌদিরা আমাকে ডাকছে, আমাকে তুই তুই বলেই সম্বোধন করে, বলছে তুই কোথায় যাচ্ছিস। তা বলছি এই কে রে? আর আমার ভুল হয়েছিল যে আমার মাথার মানে চুলটা কাটা ক্লিপ দিয়ে আটকানো ছিল, আর চুলের আগাটা আমার খোলা ছিল, আর আমি পিছন দিকে ফিরে তাকিয়েছিলাম, আর আমি সাড়াও দিয়েছিলাম, ঠিক আছে। আর মানে আর আমি দেখছি পেছন দিক থেকে কেউ একটা সাইকেলে করে যাচ্ছে মোটা মতন, কিন্তু সাইকেলে করে গেল, কিন্তু কাউকে আমি কিচ্ছু দেখতে পেলাম না যে আমার দিকে এগিয়ে এলো বা কিচ্ছু আমি বুঝতে পারলাম না। সেটা তো আমি ইগনোর করে চলে গেলাম, ওদেরকে আমি মিষ্টি দিতে গেলাম, ওরাও যথারীতি আমাকে দিল। আমি তখন চলে এলাম মানে শ্বশুর বাড়িতে। দশমী দিন তখন রাতের বেলা থাকলাম। একাদশীর দিনও আমি বাড়িতে এসেছি, আমার বাড়িতে তখনও আমার জ্বর রয়েছে। আমি বুঝতে পারছি না যে আমার কেন এরকম হচ্ছে, আর আমি ভালো মতন খেতেও পারছি না, আর আমার মেজাজ খুব উগ্র হয়ে গেছে। এগুলো কিসের জন্য হলো আমি বুঝতে পারলাম না। তারপরে এলো লক্ষ্মী পুজোর দিন, সেটা হলো 9th অক্টোবর। লক্ষ্মী পুজোর দিনে আমাদের যেহেতু দত্তপুকুরে একটা মাত্র ঘরেতে ওইরকম ভাড়া বাড়িতে থাকতে বলে, তাই জন্য ওই বামুন ঠাকুর দেখে, আগে বামুন ঠাকুর দেখে পুজো হতো, সেরকম করা সম্ভব হতো না বলে মা নিজেই বলেছিল যে পুজো করবে। আর হাবড়ায় আমার এক চেনা সম্পর্কে কাকিমা থাকে, ওরা বলেছিল যে কি রে, আমাদের বাড়িতে মেয়েকে নিয়ে আসবি। তা আমাকে মা বলেছিল যে ঠিক আছে তুই তাহলে হাবড়ায় যা, মেয়েকে নিয়ে সেই দিন পুজো ওদের ওখানে হবে, ডেকেছে তুই যা। তো আমি সেদিন লক্ষ্মী পুজোর দিনে যখন আমি যাচ্ছি হাবড়ায় ওদের বাড়িতে, যখন যেতে যাচ্ছি তখন সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু রাস্তা দিয়ে দেখছি যে আমি যেখান দিয়ে চলছি সেখান থেকে প্রচন্ড হাওয়া হাওয়া হচ্ছে অনেক। তো যাই হোক, আমি গেছি ওদের বাড়িতে, কাকিমাদের বাড়িতে গিয়ে বললো যে একটু নিরামিষ ভাত খেয়ে নে। আমি তো খেতে পারছি না, তখন আমার অলরেডি আস্তে আস্তে জ্বর আসছে, বুঝতে পারছি আমার জ্বর আসছে। যাই হোক, পুজো দিনে পুজো বাড়ি থাকলে মানুষের কি হয়, সন্ধ্যেবেলার দিকে যখন পুজো যখন হয়ে যায় লক্ষ্মী পুজো, তখন সব আশেপাশের বাড়ির থেকে সবাই প্রসাদ দিতে আসে। তো এরকম প্রসাদ দিতে এসছে সবার বাড়ির থেকে, আর কাকিমাদের বাড়িতেও পুজো হয়েছে। তো বলছে, কাকিমার ছেলেও বলছে, ওই দাদাটা বলছে যে বলে তুই খেয়ে নে প্রসাদ খাই। বলছি না, আমি তো খেতে পারছি না, আমার মেয়েকে দাও। ঠিক আছে, তা আমি এইরকম বলে আমার মেয়ে তো প্রসাদ খেলো, কিন্তু আমি প্রসাদ খেতে পারছি না। আর ওদের বাড়িতে লুচি তরকারি এইরকম পনিরের তরকারি এই সমস্ত করেছিল। আমার ধুম জ্বর, 104 জ্বরে আমি শুয়ে আছি। তখন রাতের বেলা তো বললো যে খেয়ে নিতে, আমি যথারীতি একটা বেশি কিছু খেতে পারলাম না, লুচি বেশি। আর আমার মেয়ে খেলো, আমি তো খেতেই পারলাম না, আমি ঘুমিয়ে আছি। আর যেহেতু কাকিমাদের মানে নতুন বাড়ি, ওইটা নতুন বাড়িতে ওরা থাকে না, আর ওরা পুরোনো ঘরগুলোতেই ওরা শোয়, আর নতুন ঘরগুলোতে ওরা শোয় না। তো তখন বললো যে তুই তাহলে নতুন ঘরেতে তাহলে তোর মেয়েকে নিয়ে থাকবি, তাহলে তোর হয়তো ভয় লাগবে, একা থাকতে পারবি কি? আমি বললাম না কাকিমা, তুমি থাকলে ভালো হয়। তা কাকিমা আমার সাথে রাতের বেলাতে থাকলো। সেই জন্য সেদিন হয়তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি, একা থাকলে আমার আরো বেশি ভয় লাগতো। সারা রাত্রি 104 জ্বরেতে আমার গা পুড়েছে, আর মাথা যন্ত্রণা হয়েছে প্রচন্ড মাত্রায়। আমি কিছু বলতে পারিনি, যেহেতু আমি কটা ওষুধ নিয়ে গেছিলাম, কটা ওষুধ খেয়েছি। আমি এলোপ্যাথিক ওষুধ খুব একটা ব্যবহার করি না, হোমিওপ্যাথিক ওষুধই খাই। তো ওই হোমিওপ্যাথিক ওষুধ কটা খেয়েছি, খেয়ে যাই হোক ওরম করে যে রাতটা যেমন তেমন করে কাটলো। ভোরের বেলায় আমার কাকিমা বললো যে থাকবি, আমি বললাম যে না থাকবো না। আমি তখন কি করলাম, ফ্রেশ হয়ে তারপর আমার মেয়েকে নিয়ে ট্রেনে করে চলে এলাম। বললাম যে দত্তপুকুর থেকে আরো ওষুধ কিনতে হবে আমার। তা আমি তো ওষুধ কিনে টিনে নিয়ে তারপরে আমি বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে দেখছি যে জ্বরটা অল্প একটু কমেছে। জ্বরটা অল্প একটু কমেছে, আমাকে আবার বিকেল বেলা আমার হাজবেন্ড আবার ফোন করলো। সেই দিন ছিল সোমবার, 10th অক্টোবর ছিল। তা বলছে তুমি কি এখানে আসবে? আমি বলছি ঠিক আছে আমি যাবো। সেদিন আমি গেছি, তখন আমার জ্বরটা কমে গেছিল। সেদিন আমি গেছি, সেই দিন রাতের বেলাতে কিছু হয়নি। পরের দিন মঙ্গলবার দিন আমি আবার দত্তপুকুরে আমার মায়ের কাছে মেয়ের কাছে যথারীতি আমি ফেরত এসেছি। তখন আবার আমার জ্বর হয়েছে, অল্প অল্প করে জ্বর এসছে। জ্বরের মধ্যে ওষুধ তো খেয়ে যাচ্ছে, কিন্তু খাবার দাবার আমি কিছুই খেতে পাচ্ছি না। এইরকম ভাবে চলতে থাকছে। এরপরে এলো, তারপরে মঙ্গলবারের পরে বুধ বৃহস্পতিবার দিনটা এরকম করে কাটলো। তারপরে এলো শুক্রবার দিনটা। এই শুক্রবার দিনেতে আমার মানে জ্বরটা সন্ধ্যেবেলার দিকে আমার জ্বরটা ছেড়ে গেল। আর তখন আমার মা গেছিল দোকানে, আর সেই সন্ধ্যেবেলা তখন কটা বাজে, সন্ধ্যে হবে 7টার সময়। আর আমি যে বাড়িটা, আমি তার আগে একটু বলে দিই, ডেসক্রিপশন দিয়ে দিই যে আমি যে বাড়িটায় ভাড়া থাকি ওই বাড়িতে মানে 4-5 বিঘে মতন করে জায়গা।
আর এক একটা করে ঘর বারান্দা ছাদের সকলের রয়েছে এরকম, আর পাশাপাশি অনেকের ঘর রয়েছে, 12-14 ঘর ভাড়াটিয়া রয়েছে, আর সামনের উপরে পুকুর রয়েছে, আর সারা বাড়িতে আম, কাঁঠাল, নারকেল এই সমস্ত গাছে ভর্তি রয়েছে, ঠিক আছে। আর আমার ওরকম জানলার পাশে আমি শুয়ে আছি, আর বাইরের দিকটা পুরো অন্ধকার। আমি ভাবছি ঠিক আছে, আমার যখন শরীরটা সুস্থ হয়ে গেল, আমি তাহলে আমার বরের কাছে তাহলে আমি যাব শনিবার দিন, আমি তো ওখানে খুব একটা থাকতে পারছি না, আমি যাব। ও মা, যেমন ভাবা অমনি সাথে সাথে মনে হলো যেন আমি তখন একটু আজওয়াইন খাওয়ার অভ্যেস আছে, আজওয়াইন খাচ্ছিলাম, বমি বমি আসছিল মুখে, তাই জন্য জ্বরেতে। তা আমার হঠাৎ করে আমি দেখলাম যে আমার গলাটা একদম পুরো চোখড হয়ে গেল, মানে গলাটা কেউ আমার হয়তো টিপে রেখে দিয়েছে, আমার গলায় ভীষণ কষ্ট হচ্ছে। মেয়ে তো বাচ্চা মেয়ে, সে তো বসে রয়েছে ঘরে, সে পড়াশোনা করছে। আমি কি করছি, বাইরের থেকে গ্রিলটা খুলে আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে আমি মানুষ বমিট করার চেষ্টা করে না, বমি করার চেষ্টা করে, আঙুল দিয়ে আমি বমি করার চেষ্টা করলাম, ভাবলাম যে আমার হয়তো গলায় হয়তো কোনো কিছু হয়তো ঢুকেছে, হয়তো আমার বিধে আছে কিছু। তো আমি যতই চেষ্টা করছি না কেন, আমার গলায় খালি ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমার কোনো কিছু বমি হচ্ছে না, তেমন কোনো কিছু না, আর কিছু বেরোচ্ছেও না। তো এইভাবে আমি কাঁদতে আছি, বিশাল কাঁদতেছি, তখন আমি ভয় পেয়ে গেছি খুব, তখন আমি কাঁদছি যে আমি তো জলও খেতে পাচ্ছি না, কোনো কিছুও না, আর আমার মনে হচ্ছে যেন যে আমাকে কেউ মানে গলা চেপে ধরে রেখে দিয়েছে, টিপে দিচ্ছে, আমার জিভ বেরিয়ে আসছে, আমার দম নিতে খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমার মা চলে এসছে, আমার মা দোকান থেকে এসছে, বলছে কি হয়েছে তোর, এরকম করছিস কেন তুই? বলছি দেখো না আমার এইরকম এরকম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো যেহেতু আমার মাও একজন মেয়ে মানুষ, আর সবাইও তো যারা ভাড়াটিয়ারা আছে তারাও কাজ বাজ করে এসে সবাই সবার কাজ বাজে ব্যস্ত হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, তখন অনেকটা রাত হয়ে গেছে, 10:30, 10টা এরকম, 10টা 10:30 বেজে গেছে। আমার মাকে বলছি, মা আমি তো পাচ্ছি না থাকতে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবে? যে আমাকে মা বাড়িতে বলছে না, তোকে এত রাত্রেবেলা আমি কি করে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর তাহলে একটু সকাল পর্যন্ত কষ্ট করে অপেক্ষা কর, আমি সকালবেলাতেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মানে ভাই কি বলবো, সেদিন আমার এত কষ্ট হয়েছে যে আমার মা তো শুয়ে আছে লাইট জ্বালিয়ে ঘরের মধ্যে, বাচ্চা মেয়েও শুয়ে আছে, আর আমি, আমাদের ঘরে অনেক ঠাকুর রয়েছে, মানে আমি ঠাকুরে খুব বিশ্বাস করি, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, শিব ঠাকুর, তারপর আমরা গুরুজির ভক্ত অনুকূল ঠাকুর, সমস্ত লোকনাথ, সব ঠাকুরের কাছে বসে আমি টুল নিয়ে বসে আমার ঠাকুরের কাছে বসে না আমি হাওড় করে কাঁদছি, যেটা আমার কি হলো, আমার এত কেন কষ্ট হচ্ছে, আমি কেঁদেই যাচ্ছি সারা রাত, জল খাওয়ার চেষ্টা করছি, ঠাকুরের বিভিন্ন রকমের হনুমান চালিসা মনে মনে পাঠ করছি, খুব কষ্ট হচ্ছে আমার তখন। এইরকম ভাবে সকাল হলো, তো সকালবেলাটা হতে আমার মা আর আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরেতে আমি মাকে বলছি যে না আর পারা যাচ্ছে না, এখন চলো কোনো একটা ডাক্তার দেখাতে আমাকে নিয়ে চলো। তা অত সকালবেলায়, তখন ভোরবেলা 6টা 6:30টার সময়, তখন মা একটা ভ্যান ডেকে নিয়ে এলো। মানে আমার এত কষ্ট হচ্ছে যে আমি যে কোনো একটা শাড়ি পরে যে যাব সেইটুকুন ক্ষমতা পর্যন্ত আমার নেই, মানে সায়া পরা রয়েছে, নাইটি পরা রয়েছে, ঠিক আছে, যা মানে মেয়েরা যে একটা অন্তর্বাস পরবে সেটাও পর্যন্ত আমি পরতে পারছি না, যে মনে হচ্ছে যে পরলে আমি মরেই যাবো, মানে আমার দমটা বেরিয়ে চলে আসবে, মানে বুকের ওপরে বা হার্টের উপরে এত প্রেশার পড়বে যে আমার দমটা বেরিয়ে যাবে। একটা বড় কি করলাম, তার জন্য একটা বড় ওড়না নিয়ে ওইভাবে বেরিয়ে গেলাম। আমাদের দত্তপুকুরে এখানে একজন নাম করা ডাক্তার আছে, সেই ডাক্তারের বাড়ির সামনে গেলাম, কিন্তু অত ভোরের বেলা কোনো ডাক্তার কি আর খোলা থাকে তখন, কেউ কি খোলে, নক করলেও কোনো ওষুধের দোকানও খোলেনি। কিন্তু আমি তো মানে অস্থির হয়ে যাচ্ছি যে যাই ডাক্তারের কাছে, কোনো একটা ওষুধ দিক যে আমি ভমিট করি, বমি করলে আমার যদি একটা সুস্থ লাগে। এই জন্য তখন কপাল জোরে একজন যাচ্ছিল যে মেডিসিন যে দেয়, এইরকম একটা দাদা যাচ্ছিল বাইকে করে, তখন তাকে বলা হলো, সে তার নাম্বার দিল, বললো যে এই ডাক্তারটা খোলা রয়েছে, এই ডক্টরের ওখানে চলে যাও, যা মেডিসিন দেবে আমার কাছ থেকে পেয়ে যাবে। তখন আবার ভ্যানেতে করে ওই ডক্টরের কাছে গেলাম। ডক্টরের কাছে যাওয়ার পরে সবকিছু চেক করছে, বলছে যে না প্রেশারটা একটু লো আছে, আর মেন্টাল স্ট্যাটাসটা ঠিক নেই, হয়তো শ্বশুরবাড়ির সাথে কোনো প্রবলেম আছে বলে এইরকম মনে হচ্ছে। তারপরে আমাকে ভালো করে চেক করছে, বলছে যে জিভটা বার করো তো তুমি, দেখি জিভ বার করে ভালো করে মানে টর্চ লাইট দিয়ে ভালো করে চেক করছে যে আমার গলায় কিছু আছে কিনা। তা আমার গলায় কিচ্ছু দেখতে পাচ্ছি না, বলছে না না কিছু নেই, এটা হয়তো মনের থেকে ওরকম হয়েছে। যাই হোক, ডক্টরকে তো আর এরকম কিছু বলা যায় না, আর এখন
ডক্টর তো আর এগুলো বুঝবে না, আর আমি কিছু বলতেও পারছি না, কেন কি আমি কিচ্ছুই জানি না যে আমার কি কোনো মানে শারীরিক প্রবলেম হয়েছে, কোনো ডক্টরকে দেখাতে হবে নাকি আমার অন্য কোথাও যেতে হবে, অন্য কোনো প্রবলেম হয়েছে, এটা আমার মাও বুঝতে পারছে না, আমরা কেউ বুঝতে পারছি না। তো ডক্টরের কাছ থেকে চলে এলাম, উনি কোনো রকম কোনো ওষুধ লিখলেন না, উনি বললেন যে একটুখানি গার্গেল করবে, একটু কোনো কিছু একটু খাওয়ার চেষ্টা করবে, গরম গরম একটু চা খাবে, ঠিক হয়ে যাবে। আমি বাড়িতে এলাম, আমার মা বলছে কিছু খা কিছু খা, কিছু খেতে পারছি না। বলছে ছাতুর শরবত, পাতলা করে গুলে দেওয়া হচ্ছে, ছাতুর শরবত খা। তো ছাতুর শরবত খেলাম, মানে তাও খেতে পারছি না, খুব কষ্ট করে, জলও খেতে পারছি না। আমি আবার সেই যথারীতি আমি আমার ঠাকুরের কাছে বসে রয়েছি, মা তো বাচ্চা মেয়ে রয়েছে, তার জন্য রান্না বান্না করছে, কাজ বাজ করছে, কি করবে। তা আমি তারপরে আবার আরেকটা কথা বলি, তার মধ্যিখানে আমার মায়ের যিনি মামা হন, উনি আমার মামা দাদু, ওনাকে ফোন করেছে, ঠিক আছে। আমার শ্বশুর বাড়ির থেকে তো আগে বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক করেছিল, ওই জন্য মধ্যম গ্রামে একটা দাদা থাকে, মুসলিম দাদা, কিন্তু ও খুব ভালো কাজ করে দিয়ে যায়, ঠিক আছে। যার যেটা প্রবলেম হবে এই বিষয়ে তো খুব ভালো করে কাটিয়ে দিয়ে যায় সেগুলো। তো সেই দাদাটার কাছে ফোন করেছে, আমার ওই মামা দাদু ওখান থেকে ফোন করেছে। তো দাদাটার কি একটা প্রবলেম ছিল, দাদাটা আসতে পারবে না, তাই জন্য আমার মামা দাদুকে ওখানে যেতে বলেছিল। আর এইরকম করে বিকাল গড়াচ্ছে, আর যখন বিকাল গড়াচ্ছে না, তখন না আমি একটু ভুলভাল বকতে আরম্ভ করে দিয়েছি, ঠিক আছে। আমি যেই বাড়িতে ভাড়ায় থাকি সেই বাড়ির যিনি কাকু আছেন, ওই কাকুর নাম করে আমি অনেক কিছু ভুলভাল বলছি। মা একটা জায়গা কিনেছে, সেইটা যাই হোক আমার নামে দলিল করেছিল, যে জায়গাটা বারুইপুরে রয়েছে। আমি বলছি কি যে আমার মা কাউকে ডাকছে না, কোনো ডাক্তারকে ডাকছে না, আমার মা আমার জায়গা নিজে নিয়ে নিতে চায়, মানে তখন মানে আমার মধ্যে চলে এসছে, আমি তো এই ভুলভাল বকতে আরম্ভ করছি, ঠিক আছে। মানে আমাকে তো ধরেছে এইরকম, তখন মানে আমি মাকে কেন, কারণ কোনো নিজের লোককে আমি বিশ্বাস করতে পারছি না। আমি এরকম বলছি যে কাউকে ডাকছে না, কিছু না, আমাকে মেরে ফেলতে চায়, কাউকে রাখছে না। আমার মা তো ভাবছে যে আমাকে এরকম কেন বলছে। যাই হোক, তারপরেতে আমাদের এখানে একজন দাদা, তার নাম নিলে কোনো সমস্যা নেই, রাজু গাঙ্গুলি, ওই দাদাটা একটু পুজো পাঠ করে। ওই দাদাটাকে আমার মা ফোন করলো, বলছে দেখ আমার মেয়ের তো এরকম হয়েছে, একটু সমস্যা করছে, কি হয়েছে তো বুঝতে পারছি না, ডাক্তার বুঝতে পারছে না, তুই একটুখানি এসে দেখ না যে তোর বোনটার কি হলো। তো ও খানিকক্ষণ পরে ও এসে আমাকে দেখছে ভালো করে, ও যেহেতু পৈতে আছে, ব্রাহ্মণ মানুষ, পুজো পাঠ করে, অনেক কিছু বোঝে। তা আমাকে বলছে যে তুই কি মেয়েদের যে সমস্যা হয় মাসে মাসে, সেই সমস্যার জিনিসপত্র তুই কি তোর শ্বশুরবাড়ির ওখানে কোনো পুকুরে ফেলেছিলিস? বলছি হ্যাঁ আমি ফেলেছিলাম। আর বলছি যে তোর কি ও বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে তোর কি ঘুমোতে কি খুব অসুবিধা হয়, খাটে তুই শুতে পারিস না, খেতে পারিস না, এরকম সমস্যা হয়? বলছি হ্যাঁ আমার এরকম সমস্যা হয়। বলছে যে তুই পুকুর পাড় দিয়ে রাতের বেলায় কোথাও গেছিলিস বল? হ্যাঁ বলছি হ্যাঁ আমি গেছিলাম। বলছে তোকে কেউ ডেকেছিল পিছন থেকে? হ্যাঁ বলছি হ্যাঁ আমাকে ডেকেছিল পিছন থেকে। বলছে সেই ধরে ফেলেছে তোকে। তো তখন তো আমার মাও চিন্তা করছে, আর আমার তো খুব ভয় লাগছে। বলছে যে তোর কাছে আমি একটা হনুমান চালিসার লকেট কিনেছিলাম। বলছে হনুমান চালিসার লকেট আছে? আর তোর হ্যাঁ আছে? আমি বলছি হ্যাঁ। বলছে ঠাকুরের লকেট আর হনুমান চালিসার লকেট দাদাটাকে দেয়া হলো, সব মন্ত্র পড়ে আমাকে পরিয়ে দিল। আর আমার মাকে বললো যে কাকিমা ওকে তো পরিয়ে দিলাম, নজরে নজরে রেখো, আর আমাকে একটু ফোন করো, আমার তো কাজ রয়েছে, আমি থাকতে পারবো না, তুই চলে যেতে হবে। চলে গেল যথারীতি বলে। এর মধ্যেখানে আমার সেই মামা দাদু, ওই মধ্যম গ্রামে যেই দাদাটা ঝাড়ায় কাটায় ঠিক করে, তার জায়গায় পৌঁছে গেছে। তো পৌঁছে গিয়ে ওই দাদাটা কিছু বলেছিল যে কিছু বাতাসা আর কিছু মোমবাতি কিছু দিয়ে কিছু একটা করতে হবে, রিচুয়ালস মতো কিছু একটা করতে হবে। সেটা ও যেহেতু এসে করতে পারবে না, ওটাই করতে দিয়ে গেছিল। আর বলেছিল যে আমার দাদুকে বলেছিল যে যেন পিছন দিকে যেন ফিরে না তাকায়, এই জিনিসটা যখন নিয়ে যাবে তখন পিছন দিকে ফিরে তাকাতে পারবে না, তাহলে ওইসব উল্টোপাল্টা জিনিস ওনার সাথে বাড়িতে চলে আসবে, পিছু ধরবে। হ্যাঁ পিছু ধরবে আর কি। তা উনি পেছনে হয়তো তাকাননি, সেটা তো আমি বলতে পারবো না। উনি রাস্তার থেকে উনি ট্রেনে করে আসার সময় উনি কি করেছেন সেগুলো আমি জানি না, সেগুলো বলতে পারবো না। আমাকে যেরকম ভাবে করতে বলেছিল, আমি তখন রাত 10টা সাড়ে 10টার সময় আমি ফোনটা ধরেছি, ফোনটা ধরে রেখে আমি সেই রকম ভাবে করেছি। কিন্তু তাতেও তো আমার গলা ব্যথার কষ্ট যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আমার মা বলছে কি যে সর্দি কাশি হলে তুই তো একটু তুলসী পাতা খাস, তাহলে একটু তুলসী পাতা নুন দিয়ে খা,
দেখ যদি গলায় কোনো সমস্যাটা যদি কাটে কমে, হ্যাঁ কমে যদি, তা আমি তখন একটুখানি তুলসী পাতা খেতে গেছি, কিন্তু তুলসী পাতা যেহেতু নারায়ণের জিনিস, ঠাকুরের জিনিস, আমাকে তো উল্টোপাল্টা জিনিসে ধরে আছে, গলার কাছে সমস্যা করছে। তা এরা মেনলি গলা, চোখ আর মাথাটাতে ওরা ক্যাপচার করে রেখে দেয়, তা ওই জন্য ওটা খেতে দেবে না। তা আমি ওটা মুখে দেওয়ার সাথে সাথে আমি ফেলে দিয়েছি। মাকে বলছি, মা আমার মনে হচ্ছে না দমটাই বেরিয়ে যাচ্ছে, জিভটা আমার বেরিয়ে চলে আসবে, মনে হচ্ছে আমার এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে, আমি তুলসী পাতা খেতে পারবো না। আমার মা বলছে, তুই তো হনুমান চালিসা তো পাঠ করতে জানিস, তুই একটু হনুমান চালিসা পাঠ কর। তা আমার হঠাৎ করে আমার চুলটা খোলা ছিল, আর আমি বসে কে আসবি দেখি বলে আমি হনুমান চালিসাটা পাঠ করতে যাচ্ছি। আমি ভাবছি হনুমান চালিসা পাঠ করলে আর কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি হনুমান চালিসা মানে আমি বিগত 3-4 বছর ধরে পাঠ করে আসছি। আমার কখনো ভুল হয় না, আমার বই দেখেও পড়তে হয় না, পুরো মুখস্থ আমার। যেহেতু আমাকে ধরেছে, আমার মধ্যে রয়েছে, তাই আমি 5-6 লাইনের বেশি আমি আর বলতেই পারছি না, আমি পুরো ভুলে গেছি, আমার আর কিচ্ছু মনে পড়ছে না। অলরেডি অনেক রাত্রির হয়ে গেছে, মায়ের তো খাওয়া নেই, এরকম চিন্তার জন্য দাদু এসছে, দাদু একটু চা খেতে ভালোবাসে, খাচ্ছে, আর আমার মেয়ে শুয়ে গেছে, আমি শুয়ে পড়েছি। তখন রাত্রিবেলা 12:30 12:30 বাজে, আর আমি বারবার বলছি যে ও মা একটু রাজুদাকে ফোন করো, একটু রাজুদাকে ফোন করো, আমার তো এরকম হচ্ছে দেখো। তো যাই হোক ফোন করছে, কোনো কিছু হচ্ছে না। তখন রাত 1টা বাজে, রাত 1টার সময় আমাকে মানে জানলা আমার বন্ধ ছিল, কিন্তু ওরা তো হাওয়া আমাকে তো ধরেছে, তখন একদম আমার শরীর পুরো ভারী হয়ে গেছে, আমার আর কোনো জ্ঞান নেই। ওই যে আমাকে বলেছিল যে পিছু ধরতে পারে কোনো কিছুতে, আর আমার শরীরের মধ্যে তখন একদম মানে বললে আমার গায়ে কাটা দিচ্ছে, আমার শরীরের মধ্যে পুরো চলে এসছে। আমি ফোনটা নিয়ে উঠিয়ে আর আমার মার দিকে আর দাদুর দিকে, তখন মানে আমার ভ্রম করছে, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। আমি দেখছি যে আমার মা দাদু ওরা হলো সব পিশাচ, ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এই তো আমি পিছু ধরে চলে এসেছি, এবারে আমি তোকে আর তোর মেয়েকে এবারে মারতে পাঠিয়েছে, আর আমার দিকে হাঁ করে আমাকে কামড়াতে আসছে। এই জন্য আমি ওদেরকে হাঁ করে ওরকম হয়ে কামড়াতে যাচ্ছি। আর আমার 10 দিন মানে আমার জ্বর হয়েছে, 10 দিন ধরে আমার জ্বরেতে আমি ভালো করে কোনো কিছু আমি খেতে পারিনি। তার মধ্যেখানে আমার গায়ে তো অতটা জোর আসার কথা নয়, যে আমাদের বাড়িতে একটা বড় কড়াই ছিল, আর তার উপর একটা বড় চাটু রাখা ছিল, তো সেই বাঁ হাত দিয়ে একটা স্বাভাবিক একটা নর্মাল মেয়ের পক্ষে ওই রকম ভাবে তোলা সম্ভব না, বিশাল বড় ভারী কড়াই, একটা ভারী চাটু। আর আমি যে মানুষটা 10 দিন ধরে জ্বরে কিছু খেতে পারছে না, কোনো কিছু না, তার গায়ে কোনো শক্তি থাকবে না, বাঁ হাত দিয়ে এরকম ভাবে তুলে আমার মায়ের মুখেতে এমন ভাবে মেরেছি যে আমার মায়ের দাঁত পুরো একবারে মানে নড়ে গেছে, এরকম ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমার মা চিৎকার করে উঠেছে। আর তারপরে আমাদের যেহেতু বললাম যে পাশাপাশি ঘরে অনেক ভাড়াটিয়া থাকতো, তার পাশে একটা নেপালি কাকিমা ওরা থাকতো, ছেলে মেয়েকে নিয়ে থাকতেন উনি। তো সেই ছেলেটাও বড়, আমার থেকে একটু ছোট, আমি ভাই বলি, কিন্তু অনেক লম্বা চওড়া। তো ও ওইরকম ঝামেলা অশান্তি শুনে ও চলে এসছে, আমার মাকে দাদুকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন আমাকে ধরে রাখতে পারছে না, মানে আমার মধ্যে তখন কোনো সেন্স নেই যে আমার নাইটি উঠে যাচ্ছে কি না হয়ে যাচ্ছে, কি একটা বাইরের লোক এসছে, কোনো সেন্স নেই, আমাকে পুরো ধরে ফেলেছে, আমার শরীর পুরো ভারী, আমি মানে ওদেরকে মারধর করছি, ছেটকাচ্ছি গা হাত পা এরকম ভাবে ওদেরকে। আর আমার মা তখন মানে বলছিল হনুমানজির মন্ত্রের কথা, আমি বলছি এই হনুমান চালিসা পাঠ করবি না, চুপ কর। আর আমি তারপরে বলছি যে আমার মা তারপরে যিশু গুরুর মানে ওইটা বলতে যাচ্ছিল, আমি বলছি এই যিশু গুরুর নাম করবি না। আর বিকট রকম আমার চোখ মুখ বড় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, চুল খোলা, আর আমার একদম মানে কোনো সেন্স নেই, আর আমি চোখ মুখ খিচিয়ে এরকম ভাবে বলছি, আর একদম অন্যরকম মূর্তি আমার। তখন কি ওই যে ভাইটা যে এলো তাকেও বলছে ধরতে, আমাকে ধরছে। আর আমাদের ঘরে ঠাকুরের ফটো ছিল, দুর্গা ঠাকুরের সেই যে কাজ দেয়া যেগুলো ইয়েগুলো হয়, ফটোগুলো দুর্গা ঠাকুরের, তারপরে গণেশ ঠাকুরের, সেই ফটো চাইছে বলে, যে ফটোর সামনে তো ওরা মানে চুপ করে থাকে, সেইটা দিয়ে ঢুকবে বলে তো চাইছে। সেই ফটোতেও আমি মানছি না, আমি ফটো ধরে নিয়ে যথারীতি আমার মায়ের মাথার উপরে একটা কাঁচ সমেত ফটো আমি ভেঙেছি, কাঁচটা ভেঙে গেছে, আর ওই মামা দাদুর মাথার উপরে দিয়েছি, একটা বাড়ি দিয়েছি, ওনার মানে কাঁচ একটু ঢুকেও গেছে মাথাতে, ব্লাডও একটু বেরিয়েছে।
আর আমার মেয়েটার দিকেও আমি হয়তো হাত বাড়াতে যাচ্ছিলাম, তখন তো আমার কোনো সেন্স নেই, আমার মেয়েকে সরিয়ে দিয়েছে। এরকম আমি চিল্লাচ্ছি, মানে আমি দেখছি কি যে আমার মধ্যে যেহেতু রয়েছে, আমি দেখছি মানে ঠাকুরের ফটো, মানে আমার গলা কাটতে আসছে ওরা, এইরকম একটা ভাবধারা যে ওরা পিশাচ, ওরা আমাকে আমার মেয়েকে মেরে ফেলবে, আমার গলা কাটতে আসছে, এটা আমার মধ্যে রয়েছে বলে আমাকে ওরকম ভ্রম দেখিয়ে ওদের সাথে মারপিট করাচ্ছে, এইরকম অত্যাচারটা করছে। আর তখন তো বুঝতে পারা জানি, তারপরে তো শরীর এত ভারী, তখন কি হলো, আমাকে আমার মা গঙ্গা জলের একটা আলাদা বোতল ছিল ঘরে ছড়ানোর ছাড়া, আর একটা গঙ্গা জলের ভালো একটা বোতল ছিল, সেই গঙ্গা জলটা নিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। গঙ্গা জলটা খাওয়ানোর পরে আমি আস্তে আস্তে একটু একটু করে শান্ত হচ্ছি, তখন আমাকে বারান্দায় নিয়ে গেছে, বারান্দার চেয়ারে আমাকে বসিয়েছে, চেয়ারে আমাকে যাহাতক বসিয়েছে, শরীরটা দেখলাম একটু হালকা হয়ে গেল, আর আমার শরীর মানে গা হাত পা একদম পুরো ছেড়ে দিল, আর গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা, এত প্রচন্ড যন্ত্রণা যে মনে হবে যেন কেউ আমাকে মেরেছে না কি করেছে, আমার সাথে কি হয়েছে। আর আমি খুব জল তেষ্টা পেয়েছে, আমি আমার মাকে বলছি আমি জল খাবো, আমি জল খাবো, ওদেরকে বলছি আমি জল খাবো, আমাকে জল দিচ্ছে, আমি দেখছি আমাকে জলের সাথে কাঁচ মিশিয়ে দিচ্ছে, আমি বলছি তোরা আমাকে এরকম কাঁচ মিশিয়ে কেন খেতে দিচ্ছিস, আমি এই জল খেতে পারছি না, আমি জল খেতে পারছি না, এরকম বলছি। আর আমার মেয়েকে বারবার বলছি যে ওই কাকিমাদের ঘরেতে পাঠিয়ে দাও, আমি এরকম উল্টো পাল্টা করছি, আমার মেয়ের যদি আমি কিছু করি, আমি তাই জন্য বলছি, কিন্তু ওটা ওদের ঘরে তো অনেকে আছে, তাই জন্য দেওয়া সম্ভব না, তাই ঘরেতেই রইলো। এরকম করে রাতের বেলা তো আমি দেখছি যে আমার মা রাতের বেলা দেখছি রান্না করছে, আমি দেখছি যে হোমিওপ্যাথিক ওষুধের যে শিশিরগুলো আছে, আমি দেখছি আমার মা কাঁচ খাবারের মধ্যে কাঁচ রান্না করছে, আর আমি দাদুকে ধরে বসে রয়েছি, বলছি না আমার মা আমাকে ভয় দেখাচ্ছে, আমার মার মধ্যে কিছু আছে, আমার মা আমাকে ভয় দেখাচ্ছে। সারা রাত্রিটা এরকম করে আমি ভয় পাচ্ছি। আর সারা রাত্রিরে তখন আমি দেখছি যে আমার মানে এত ভালো করে ব্রাশ করি আমি, কিন্তু সারা মুখের মধ্যে মনে হচ্ছে না যে আমার মধ্যে কি হয়েছে, আমি কি খেয়েছি, সারা মুখের মধ্যে গ্যাজা গ্যাজার মতো, সারা মানে মনে হচ্ছে না আমার দাঁতগুলো প্রচন্ড নোংরা, আর আমার মানে হাতের নখগুলো একদম পুরো মানে সেই যে কেউ যদি মাটি খুললে যেরকম একদম কালো কালো হয়ে যায়, সেরকম কেউ মাটি খুঁড়েছে এইরকম। আর আমার সারা গায়েতে কিরকম কালচে 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 এরকম ছোপ উঠেছে। আমি বলছি, আমি তখন কিচ্ছু বুঝতে পারছি না, আমি বলছি আমার এরকম কেন হচ্ছে, আমার এরকম কেন হচ্ছে। আমাকে তো ছেড়ে তো যায়নি, তখনও রয়েছে, দূরে রয়েছে, উপর থেকে মানে রয়েছে, ওখানে আশেপাশেই রয়েছে, ওই জন্য আমার কোনো কিছু নেই, আমার মধ্যে আর আমি নেই। এবার এখন ভোরের বেলা হয়েছে, ভোরের বেলা আবার আরো ইনসিডেন্ট চালু হয়ে গেছে। ভোরের বেলা তখন আমি আর ঘরের মধ্যে আর থাকতে চাইছি না, আমি আমাদের যে বাড়ির মধ্যে পুকুর আছে, আমার চেষ্টা যে বারবার আমি পুকুরের মধ্যে চলে যাবো, পুকুরের মধ্যে গিয়ে আমি ঝাঁপ মারবো। আর আমার মেয়েটাকেও আমি দেখছি যে আমার মেয়ের গায়ের থেকেও রক্ত মানে শূন্য হয়ে গেছে, ও কিরকম সাদা ফ্যাকাশে ভাব, মানে যে কোনো টেন্ডেন্সিতে তোমাকে মেরে ফেলতে চাইছে। হ্যাঁ, যে কোনো টেন্ডেন্সিতে আমাকে মেরে ফেলবে, মানে পুরো সাদা ফ্যাকাশে ভাব। আমি বলছি যে আমার মেয়েকে বলছি, তুইও এদের দলে রয়ে গেলি, তুইও আমাকে বাইরে যেতে দিচ্ছিস না, তুইও আমাকে মেরে ফেলবি, এইরকম বলছি। আসলে যে আমার মধ্যে রয়েছে, আমি যে ভুলভাল বকছি, আমি যে সবাইকে ভুল দেখছি, সে তো আর বুঝতে পারছি না। আমি যে যেন তেন প্রকারণে আবার আমার মায়ের হাত ছাড়িয়ে, মেয়ের হাত ছাড়িয়ে আমি বাইরে আবার ছুটে পালিয়ে গেছি, কাকিমাদের ঘরে চলে যাচ্ছি। কাকিমাদের ঘরে গিয়ে বলছি যে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে জল খেতে দাও না, ওরা আমাকে কাজ জল খেতে দিচ্ছে, আমি তোমাদের ঘরের থেকে খাবো। আর আমার ফোনটার মধ্যে, যে ফোনটা আমার এত ফেভারিট, এত প্রিয়, আমার মা আমাকে কিনে, সেই ফোনটাও আমি ফেলে দিচ্ছি, আর দেয়ালে ঠোকা মারতে যাচ্ছি, তার মধ্যে জল ফেলে দিতে যাচ্ছি। আর এই রকমটা তারপরেতে এরকম হতে থাকছে, আবার আমাকে ঘরের মধ্যে নিয়ে আসছে, আবার আমি বাইরে চলে যাচ্ছি। তো সেই দিন কি হচ্ছিল, যেহেতু বাড়িতে অনেক রকম গাছপালা ছিল, সেই ডাব গাছের থেকে ওই বাড়ির যে মালিক যিনি, সেই কাকু ডাব পাড়াচ্ছিল। তা তখন তো কাকু এরকম চেঁচামেচি শুনে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। আমি বারবার কাকুকে বলছি কি, দেখো না আমাকে এরা আটকে রেখেছে, আমার বরের কাছে যেতে দিচ্ছে না, আমার বরের কাছে, আমাকে বরের বাড়িতে পাঠিয়ে দাও। মানে বরের বাড়িতে পাঠিয়ে দিলে সেখানেও তো পুকুর রয়েছে, সেখান থেকে আমাকে ধরেছে, সেখানেই আমাকে মেরে ফেলে। তাই আমি বলছি বরের বাড়িতে পাঠিয়ে দাও। তখন আমাকে কাকু বলছে, তুই এরকম করছিস কেন, তাহলে কি তোকে পুলিশের কাছে নিয়ে? বলছি হ্যাঁ, পুলিশের কাছে নিয়ে যাও, জেলে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, আমাকে এদের কাছ থেকে আমাকে চলে যেতে দাও। মানে আমি ভাবছি এরা পিশাচ, এদের কাছ থেকে আমি চলে যাব। আর আমি ওরা ওরকম ডাব পাড়ছে, আর আমি বলছি কি এরকম ভাবে, অদ্ভুত রকম ভাবে আমি মানে উঠোনেতে বসে আছি, আর বলছি কি, কাকু আমি ডাব খাবো, আমি ডাব খাবো, আমাকে ডাব দিয়ে যাও।
কাকু কোনোদিনও পাড়িয়ে এতগুলো ডাব ভাড়াটিয়াদেরকে দেয় না। কাকু নিশ্চয়ই কিছু বুঝেছিল, তো তাই জন্য সেদিন 5টা ডাব দিয়ে গেছে। ডাব দেওয়ার পরে যখন দাদু যখন কেটে যখন দিয়েছে, তা আমি এইরকম মেয়ে নয় যে আমি যদি নর্মাল অবস্থায় থাকি আমার মেয়েকে কোনো জিনিস না দিয়ে আমি খেয়ে নেবো। তো সেই দিন মানে ঢক ঢক করে 2-3টে ডাবের জল আমি খেয়ে নিলাম। আমার মেয়েকে আমি খেতে দিতে চাইছি না, আমি বলছি এই খাবি না তুই, ওর মধ্যে কাঁচ আছে, ওর মধ্যে কাঁচ আছে। আমার মেয়ে দেখে অবাক হয়ে যাচ্ছে যে মা তো কখনো এরকম করে না। আর তারপরে ডাবের মধ্যে যে শ্বাস আছে তাও খেয়ে নিলাম, বললাম যে তুই খাবি না, মানে আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি না। আর আমি তার মধ্যে আমি বকে যাচ্ছি ভুলভাল যে এর মধ্যে কাঁচ আছে, এর মধ্যে কাঁচ আছে, এরকম বলে যাচ্ছি। আমাকে মেনলি ওখানে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। সায়কের মা, আমার শ্বশুর বাড়ির ওখানে যে মারা গেছিল বুড়িটা, তাকেই তন্ত্রক্রিয়া করে আমার কাছে পাঠানো হয়েছিল। সেটা তো আমি পরে যখন আমাকে সেই দাদাটা আসবে সেটা আমি বলবো, সেটা আমি জানতে পেরেছি। সে আমাকে ধরেছিল আর তার হাজবেন্ডের স্পিরিটটা আমাকে ধরেছিল, 2টো স্পিরিট আমাকে ধরেছিল। তাহলে আমার যখন ইউরিনটা যখন বেরিয়েছে, একটা মানুষে কিচ্ছু খায়নি, অত ডবল ডবল ইউরিন হতে পারে না। তখন আমার কোনো জ্ঞান নেই, মানে বারান্দার মধ্যেই মানে বাথরুম হয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার এইরকম হয়েছে। তারপরে এইরকম করে সারাটা দিন এইভাবে খুব বাজে মতন ভাবে কেটে যাচ্ছে। আর আমি বারবার ধরে বলে যাচ্ছি যে আমি না গান করতে পারি, আমি তাই জন্য গান করছি বারান্দার সামনে এসে। কিন্তু আমার মেয়ে বলছে আর আমার মা বলছে যে খুব বিচ্ছিরি গলায়, মানে না তো ছেলেদের গলা না তো মেয়েদের গলা, কিরকম একটা গলায় মানে ভোলাতে চাইছি। বলছি যে আমার দরজাটা খুলে দে, আমি বাইরে পুকুরে যাব, এরকম বলছি। আর তারপরেতে আমার মা বলছে যে তুই চান করে নে। আমি বলছি হ্যাঁ আমি চান করব, আমি কাচতে যাব, আমি পুকুরে গিয়ে আমি চান করব, পুকুরে গিয়ে আমি শ্যাম্পু করব, পুকুরে আমি কাচাকুচি করব। তা আমি শহরের মেয়ে, যে মানুষ আমি কখনো পুকুরে আমি যেতে চাই না, সেই মানুষ আমি পুকুরে যাওয়ার জন্য আমি বলছি যে আমি পুকুরে যাব, এইরকম বলছি। আমার মা বলছে না তোর পুকুরে যেতে হবে না, তুই এখানেই, আমি ঘিরে দিচ্ছি পর্দা দিয়ে সবকিছু, তুই এখানেই চান কর। আমার মা তারপর যথারীতি গামলা দিয়েছে, ওখানে চান করতে দিচ্ছে আর শ্যাম্পু দিয়েছে। আর আমি আমার মাকে বলছি কি তোরা কিরকম জল দিয়েছিস, সেটা কেরোসিনের জল দিয়েছিস, আমি কেরোসিনের জল আমার মাথায় ঢালবো, কেরোসিনের জল দিয়ে আমি শ্যাম্পু করব? মানে আমি চোখে সব ভুলভাল দেখছি, মানে যেন তেন পুকুর মানে প্রকারণে আমি পুকুরে যাব, এইরকম একটা ব্যাপার। আর আমি বলছি কি তোরা সব উল্টো পাল্টা খেতে দিচ্ছিস, আমি কাঁচ দিয়ে খেতে দিচ্ছি, আমি সব খাবো না, আমার মেয়েরা আমার জন্য আমি রান্না করব, আমাকে কাটতে দে, আমাকে রান্না করতে দে। আমার মা তো বুঝেছে যে কেন আমি কাটতে দেবো আর কেন আমি রান্নাই বা করতে দেবো, আমি ওরকম ভাবে দেব না। তা কেন কি দিলে আমার মেয়ের হাত পা কেটে যাবে আর আমার মেয়ে পুড়ে যাবে, এইরকমটা হচ্ছে। সারাদিন এইরকম করে কাটছে। আর আমি জানলার দিকে বারবার ধরে তাকাচ্ছি, উল্টো পাল্টা কথাবার্তা বলছি। এবারে এমন একটা সময় আসছে যে আমার মেয়েকে সমেত আমি, যেহেতু ওই বিকালবেলা ওই দাদাটা যে আসবে সে কাটিয়ে দেবে বলে এরকম একটা কথা বলা রয়েছে, আমি কি করছি, আমি বাড়ির থেকে বেরিয়ে চলে যেতেছি। আর বারবার আমার মা যদি দেশলাই নিয়ে আসছে, তো আমি দেখছি কি ওটাতে একটা আগুন, আমি বারবার বলছি যে আমাকে পুড়িয়ে দেবে, আমাকে পুড়িয়ে দেবে, মানে আমার ভেতরে রয়েছে, ওরা তো ওইসবের থেকে ভয় পায়। বারবার বলছি, আমার দাদু বলছি কেন তোর মা তোকে পুড়িয়ে দেবে, তোর মা তোকে পুড়িয়ে দেবে কেন? আমি ওদের কথাও বুঝতে পারছি না, আমি উল্টো পাল্টা কথাবার্তা বলছি যে তোরা আমাকে ঘরে রেখে দিতে চাস, তোরা আমার রক্ত খেয়ে নিবি, আমার মেয়ের মতন এরকম করে দিবি, তোরা পিশাচ, এই জন্য তোরা আমাকে রেখে দিচ্ছিস ঘরে, এসব উল্টো পাল্টা কথাবার্তা বলছি, এইরকম বলতে রয়েছি। তারপরেতে আমি চাইছি যে যাতে ওই যে মানে আমার ভেতরে যেটা রয়েছে, যে স্পিরিট দুটো রয়েছে, সে চাইছে না যে আমার শরীর থেকে যেতে। তাই জন্য যেহেতু ও শুনতে পেয়েছে যে বিকালবেলায় সেই দাদাটা আসবে, মধ্যমগ্রামের যে দাদাটা, ওর একটা সমস্যা রয়েছে বলে ও দমদম ক্যান্টনমেন্টের প্রমোদনগরে আরেকটা দাদা, ওর গুরু ভাই, ও হলো হিন্দু, ও মা তারার ভক্ত, ওকে ফোন করে বলেছে যে আমার খুব কাছের বোনের এরকম হয়েছে, তো তুমি গিয়ে ওকে একটু ঝাড়িয়ে কাটিয়ে দিয়ে আসো। তো এইরকমটা বলেছে ফোন করে, তো সে আসবে বলে, সেটা ওই স্পিরিট গুলো জানতে পেরেছে বলে, তাই জন্য ও আর মানে বাইরে বেরোবে না। এইরকম ভাবে আমার মেয়ে তখন ঘরের মধ্যে ছিল, আমি এরকম করে নিচের একটা ছিটকিনি আটকাতে যাচ্ছি, উপরে একটা ছিটকিনি আটকাতে যাচ্ছি। মানে সেদিন যদি আমি ছিটকিনি আটকে ফেলতাম তাহলে যে আমি কি করতাম আমার মেয়ের সঙ্গে, কেন কি তখন তো আর আমি আমার মধ্যে ছিলাম না, আমি মানে অন্যরকম হয়ে গেছি, তো তাহলে খুব মুশকিল হয়ে যেত। মা ওই জন্য আর আমার মেয়েও তখন ঠাকুরের নাম করে দরজাটা খুলে দিল জোর করে।
আর দরজাটা খুলে দিতে মেয়ে তখন বাইরে বেরিয়ে গেল। এর মধ্যেখানে আমি একটা বলতে ভুলে গেছি, আমি সকালবেলার দিকে আমার মেয়েকে নিয়ে আমি বাইরে চলে গেছিলাম। মেয়েকে নিয়ে আমি ওখানে যে পুকুর পাড়ে যে নারকেল গাছ ছিল, আমার মেয়েটাকে নিয়ে আমি ছুটে গেছিলাম আর পুকুর পাড়ে নারকেল গাছে আমার মেয়েকে ফেলে দিয়েছিলাম। আমার মেয়ের পায়ের কেটে রক্ত বেরোচ্ছিল আর আমার মেয়েরও তখন মাথাটা ফেটে যেত। তা যাতে আমাদের যাতে মাথা না ফাটে, আমার সেই মামা দাদু তখন অনেক কষ্ট করে, মানে ওনারও মনে হয় কোমরে খুব জোর চোট লেগেছিল আর ওনারও কপাল টপাল সবকিছু কেটে গেছিল। তো যাতে এইরকমটা যাতে না হয় ওই জন্য আমাদেরকে ধরেছে। কেন কি তখন তো আমার মধ্যে আর আমি ছিলাম না, আমার সমস্ত কিছু তখন মানে ক্যাপচার করে নিয়েছে, সবকিছু ক্যাপচার করে নিয়েছে। এইরকম ভাবে দিনটা যখন কাটলো, তখন হয়তো আমি তো জানি না, তখন তো আমার মধ্যে আর সেই সব টাইম জ্ঞান ছিল না। 4:30-5টার দিকে ওই দাদাটা এসছে আমাকে ঝাড়াতে কাটাতে। আর আমার মেয়েকে আমি তখন বারবার বলে যাচ্ছি, কি রে আমাকে এখন বলি দিয়ে দিবি, আমার গলা কেটে ফেলবি, আমাকে মারার জন্য নিয়ে এসছিস লোককে। মানে ভেতরের ওই জিনিসটা বলছে, আমি তো বলছি না, কিন্তু ওরা বলেছে যে আমি এরকম বলেছি যে আমাকে মেরে ফেলার জন্য। এবারে আমার ফোনটা পর্যন্ত আমি চিনতে পারছি না যে ঝাড়াতে কাটাতে এসছি, বারবার তার ফোনটাকে বলছি আমার ফোন। সে তখন কিছু রিচুয়ালস প্রথা করার জন্য, ঝাড়াবার কাটাবার জন্য কিছু পান, কিছু সিঁদুর আর কি সব লেবু টেবু এসব কিনে আনতে বলেছিল। আমার সেই দাদু উনি গিয়ে বাজার থেকে ওগুলো কিনে এনে দিলেন। উনি ওইটা দিয়ে আমাকে সব ঝাড়িয়ে কাটিয়ে দেওয়ার পরে মানে মনে হলো যেন আমার শরীরটা মনে হলো যেন হালকা হলো, ঝাড়িয়ে কাটিয়ে দেওয়ার পরে। আর তখন আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল যে আমার কেউ গলা কেটে দিচ্ছে এরকম মনে হচ্ছে। উনি ঝাড়িয়ে কাটিয়ে দেওয়ার পরে ওইটা উনি বললেন যে আমার দাদুকে বললেন কি একটা বিধি আছে কি চৌরাস্তার মোড়ে কিভাবে কি করে ফেলে আসতে হবে, এরকম একটা ব্যাপার যে ফেলে দিয়ে ফেলে দিল। আর তার মধ্যেখানে আমি যে মানুষ কোনোদিন আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি না, আমার এত কষ্ট হচ্ছে যে আমি বলছি কি যে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, আমাকে কোল্ড ড্রিঙ্কসই এনে দাও। তখন আমার মা বলছে যে বায়না করছে যখন কোল্ড ড্রিঙ্কস খেতেও খাবে বলছে, তাহলে দাদু তখন কোল্ড ড্রিঙ্কস এনে দেবে। তা আমি পর 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। আমার মেয়েও দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমার মা তো কোনোদিন এরকম ব্যবহার করে না, কোনোদিনও কোল্ড ড্রিঙ্কস খেতে যায় না, এরকম কি করে খেয়ে নিল। খেয়ে নিয়ে আমি তারপরে শুয়ে গেছি কিন্তু ঘুমের মধ্যে আমি এরকম ভুলভাল স্বপ্ন দেখছি। ও তার মধ্যেখানে আমার মা বলছে যে তোকে তো ঝাড়িয়ে কাটিয়ে দিয়ে গেছে, তুই তো শুয়ে গেছিস, কিন্তু তোর জামা টামা বারবার তুলে ফেলছে। মানে আমি এটা বলছি যে মানে এমন হয়েছে আমি বুঝতে পেরেছি, মানে হাজবেন্ড ওয়াইফ যে রিলেশনশিপ হয় ওরা থেকে ওরকম কিছু একটা আমার সাথে সামথিং লাইক ওরকম কিছু করেছে, ঠিক আছে। মানে ওই রকমটা আমি বুঝতে পেরেছি। এটা জানি না আমার মনের ভুল কিনা, কিন্তু আমার মাও দেখছিল যে আমার নাইটি গুলো উঠে যাচ্ছিল এইরকম। ওদেরকে ভুলভাল কথা বলছিলাম যখন, তারপরে যখন শুয়ে গেছি ওইরকম ঝাড়িয়ে কাটিয়ে দেওয়ার পর তখন এইরকমটা হচ্ছিল। আর এইরকম হওয়ার জন্য তা সেই দিনটা গেল শনিবারের পরে, সেই দিনে রবিবার দিন তো এরকম ঝাড়িয়ে কাটিয়ে দিয়ে গেল। আর তারপরে সোমবার দিনটা তখনও আমি নর্মাল হইনি। কেন কি তখনও আমার মধ্যে ভয় পাচ্ছি আমি, আর আমি তখনও পুরো স্বাভাবিক হইনি। এরপর এইটা তো বললাম যে মানে ভয়ঙ্কর সিচুয়েশন যেটা গেল, যে আমাকে ঝাড়িয়ে কাটিয়ে দেওয়ার পর তখন মনে হলো যে আস্তে আস্তে গলার কাছটার থেকে আমার নর্মাল হচ্ছে, আমি খেতে পারছি, এইরকম মনে হলো আস্তে আস্তে। কিন্তু যেই ব্যাপারটা, যেটা ভয়ের যে ব্যাপারটা, আমাকে মাদুলি দিয়েছিল, আমাকে, আমার মেয়েকে আর আমার মাকেও মাদুলি দিয়েছিল, বলেছিল যে এটা সেফটির জন্য এটা পরিয়ে রাখতে হবে, যেহেতু ও তো ওই বাড়ির থেকে তো চলে যায়নি, যেহেতু ওই বাড়িটা তো অনেক গাছপালায় ঘেরা, দূরেতে আছে, দূর থেকে নজর রাখতে পারে, এই জন্য। এইবারে এরকম তো গেল। তখন আমি যদি বাথরুমে যেতাম, আমাদের বাথরুমটা সেপারেট ছিল, আলাদা, মানে বাগানের দিকে, ওইদিকে কল বাথরুমটা ছিল। আমি যখন যেতাম আমি দেখতাম কি যে ওই একটা ঠিক একটা বিড়াল আসছে, আর বিড়ালের চোখ সাধারণত কিরকম হয় কি বলতো, আইস গুলো মানে সবজি মতন, নীলচে মতন বা লাল মতন। এবারে একটা বিড়ালের দেখছি কি সেই রকম না, মানে পুরো যেরকম একদম কালো দেখা যায়, একদম পুরো কালো। ওই বিড়ালটাকে দেখে আমি খুব জোর ভয় পেয়ে গেছিলাম, আর আমি খুব চিৎকার করে উঠেছিলাম, আমি মাকে ডাকছিলাম, তখন বাড়ির লোকেরাও আবার ছুটে এসেছিল। এইরকম ভাবে আমি ভয় পেতাম, এইরকমটা আমার সাথে ইনসিডেন্ট গুলো ঘটতো। আর ওই রকম হওয়ার পরে আমি মানে 2 মাস রাত্রের বেলাতে আমি একদম পুরো ঘুমোতে পারিনি। সারাটা রাত মানে 3টে 4টে পর্যন্ত আমি পুরো জেগে কাটাতাম,
মানে আমার মনে হতো যে আমাকে কেউ ডাকছে কোথার থেকেও, কেউ আমাকে ভয় দেখাচ্ছে, এইরকমটা মনে হতো। আর আমি তখন কি করতাম, আমি নিজে গান বাজনা পছন্দ করি, গান বাজনা জানি, তখন সেই অমৃত সিং অরোরা বা ওই অনুরাধা পড়ালে ওদের যে মানে মা কালীর যে গানের যে ক্যাসেট গুলো আছে ওইগুলো আমি আমার মোবাইলে চালিয়ে রেখে, যে না আমি ঠাকুরের গান যদি শুনি তাহলে আমার কাছে ওইগুলো হয়তো আসবে না, এইরকম আমার একটা মনে হতো। আমি তাই জন্য ওগুলো চালিয়ে রাখতাম, ওগুলো চালিয়ে চালিয়ে আমি শুনতে থাকতাম। আর এইরকম যথারীতি ভোরবেলা 5টা বেজে যেত, তখন আমি শুতাম। আমার এর জন্য ভীষণ কষ্ট হতো। আর আমি বলেছিল যে ওখান থেকে বলেছিল কি যে এইসব জিনিসগুলো, এইসব স্পিরিট গুলো তো খুব খারাপ হয়, এই সমস্ত স্পিরিট এলে তখন বলে না যে সর্ষে বা লঙ্কা এগুলো একটু পোড়া দিলে এগুলো একটু ভালো হয়। আর আমার মা তখন না প্রতিদিন ওরকম সর্ষে বা লঙ্কা এগুলো না পোড়াতে, মানে একটা সরার মধ্যে করে, যে আমি ভয় পাচ্ছি বলে এইরকম করতাম। আমি প্রতিদিন বলতাম যে এরকম করো, নাহলে আমার ভয় করছে। এই ভয়টা আমি যখন এইখানেতে, মানে আমি যখন 2 মাস ধরে, তখন বলবো অক্টোবর মাসের সেই 13, 14, 15 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেটে গেল, ডিসেম্বর মাসের 7, 8 তারিখ পর্যন্ত, ওই 2 মাস যখন আমি, মানে অ্যাকচুয়ালি কি এটা আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তন্ত্রক্রিয়া করেছিল, যে ওই স্পিরিট গুলো, ওই এন্টিটি গুলো। ও তার মধ্যেখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাকে সেই যে এসে ওই আমার ভাসুর যখন মারা যায় তখন আমাকে পায়েতে এসে হাত দিয়েছিল। তারপরে মানে আমি ভোরবেলা 4টের দিকে ওনার মারা যাওয়ার পরে আমার পায়ে এসে হাত দিয়েছিল। সেই তখন থেকে আমার সাথে ওই ইনসিডেন্ট গুলো আরম্ভ হয়, ভৌতিক যে ইনসিডেন্ট গুলো ওগুলো সমস্ত কিছু আরম্ভ হয়ে যায় তখন থেকে। এরকম অনেক কটা মাসের এরকম ব্যাপার। আর তারপরে যখন আমি 2 মাস যখন আমি শ্বশুর বাড়িতে আমি এখন যাচ্ছি না, তখন আমি আস্তে 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 আমি দেখলাম যে আমি নর্মাল হয়ে যেতে থাকলাম। মানে আমার মানে ওয়েটটা আস্তে আস্তে গেইন হচ্ছে, আমার ওয়েটটা তখন চলে গেছিল। আমি তখন মানে যে কালো হয়ে গেছিলাম, সেই কালো হওয়ার থেকে আমার গায়ের রংটা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকলো। এরকম তারপরে চোখ মুখে যে মানে ব্ল্যাক স্পট পড়ে গেছিল ওইগুলোর থেকে আমার আস্তে আস্তে আমার ঠিক হতে থাকছে, এইরকমটা হতে থাকছে, মানে আমার পরিস্থিতিটা ঠিক হচ্ছে। কিন্তু তারপরেও আমার বাড়ির থেকে আমাকে শ্বশুর বাড়িতে যেতে দিতে চায়নি, কিন্তু বারবার ধরে হাজবেন্ড আমাকে বলছিল যাওয়ার জন্য। আমি যেহেতু ওখানে ভালোবাসি, তা আমি জানি যে ওর বাড়ির থেকে আমাকে এরকম ব্ল্যাক ম্যাজিক করেছে। আর ওখানে যে দাদাটা আমাকে ঝাড়িয়েছে কাটিয়েছে, ও বলে দিয়েছে যে তোমাকে এরকম ভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে তোমাকে মেরে ফেলতে পারে। কেন কি আমি সেই পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছিলাম, আমার গলা টিপে ধরেছিল, অ্যাটেনিকসটা আমাকে মেরে ফেলবে। তা আমি কি করলাম, তারপরেতে আবার আমি সেই 2 মাস পরের থেকে আবার আমি যেতে আরম্ভ করলাম, ওইরকম যেরকম সপ্তাহে 1 দিন 2 দিন এরকম যেতে থাকি। ওটা হলো ডিসেম্বর মাসের 22 সালের ঘটনা। এবার তারপর 23 সাল, এরকম 1 বছর যখন আমি এরকম যেতে আছি। আর আমি যখন আমাদের শ্বশুর বাড়িতে যখন যেতাম তখনও ওই সময় আমি তখনও ঘুমোতে গেলে আমি ভয় পেতাম, ওইরকম মানে যে শিয়াল ডাকছে এইরকম একটা, মানে আর ওদের ওখানেও তো ওটাও তো মানে সেমি টাউন মতন। আর সবচেয়ে বড় কথা হলো ওদের ওখানে একটা অনেকটা একটা বাঁশঝাড়ের একটা বাগান আছে, বুঝতে পেরেছো? ওইরকম বাঁশঝাড়ের বাগানটাতে অনেককে মার্ডার করে ফেলে দিয়েছে। আর ওইখানটা পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে রাতের বেলা মেয়েরা একা চলাচল করতে পারবে না, ছেলেদের সাথে চলাচল করবে, আর পুরো মানে মোবাইলের বা টর্চের আলো জ্বালিয়ে নিয়ে চলাচল করবে। আর ওই জায়গাটাও ডেঞ্জারাস, ওই জায়গাটার থেকেও অনেককে অনেক সময় অনেক কিছু ধরে ফেলে। কিন্তু আমার কিন্তু রাস যে অতটা, সবাই বলে যে রাস হালকা হলে ধরবে, আমার কিন্তু অতটা রাস হালকা নয়। তাহলে আমি বারুইপুরেও আগে যখন পড়াশুনো করি, ইভেন আমার মেয়ে পেটে থাকা অবস্থায় তখনও আমি যাতায়াত করেছি অনেক জায়গায়, তখনও আমাকে ধরলে ধরতে পারতো। কিন্তু সেইটা মেন কথা না, আমাকে সেই হিসেবে ধরেনি, আমাকে পাঠিয়েছিল। নাহলে আমি যে হারে ঠাকুরের পুজো পাঠ করি বা আমি হনুমান চালিসা পাঠ করি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি, আমাকে কিন্তু ধরার কথা না, কিন্তু আমাকে ধরেছিল। কিন্তু আমি যে মানুষটা অন্ধকারে চলতে গেলে ভয় পেতাম না, সে মানুষটা তখন থেকে অন্ধকার দেখলে আমি ভয় পেতাম, মানে অন্ধকারেতে আমি থাকতে পারতাম না। আমার যখন অবস্থাটা আমার উন্নতি হলো ঠিক কথা, কিন্তু আমাকে ওই একটা আমার ভুল হয়ে গেল, যেখানে যেই দাদাটা আমাকে সারালো, সে ভাবলো যে একটা মানুষের সংসার নষ্ট হবে, তো বললো যে না ঠিক আছে তুমি সংসার করতে যাও, তুমি যাও শ্বশুর বাড়িতে। আবার ওই যে আমি যে শ্বশুর বাড়িতে যে আবার যে সপ্তাহে 2 দিন 3 দিন করে যে থাকতে আরম্ভ করলাম বা যাতায়াত করতে যে আরম্ভ করলাম, এটাই আমার কাছে কাল হলো।
মানে আবার ওরা মানে ওই জিনিস তো আর যায় না পুরোপুরি, মানে আমাকে ছেড়ে চলে গেছে। যদি না যেতাম তাহলে আমাকে আর ধরতে পারতো না। ওই এরিয়াটায় যাচ্ছি, ওই পুকুর পাড়, ওই বাঁশঝাড় যেখান থেকে আমাকে ধরেছে, যারা আমাকে ধরিয়েছে সেখানে যাচ্ছি। তাই জন্য দূরের থেকে আমাকে এখনো দৃষ্টিটা দিয়ে রেখেছে। তাই জন্য আমার মনে হচ্ছে যে সেই আগের থেকে আবার সেই ওয়েটটা যেটা গেইন করেছিল ওয়েটটা লস হলো, আগের থেকে গায়ের রংটা নষ্ট হলো, মানে চোখে মুখে সেই রকম ছাপটা দেখলে বোঝা যায় যে দূরের থেকে আমাকে সেই রকমটা ইয়ে করছে। ইভেন আমি এখনো রাতের বেলা ওই রকম উল্টো পাল্টা মানে ভয়ের স্বপ্ন দেখি যে কেউ আমাকে ডাকছে, কেউ আমাকে তাড়া করছে 2-2:30-এর দিকে। আমার ওইরকম আমার ঘুমটা আমার ভেঙে যায়। এইরকম এখনো পর্যন্ত এরকম হয়, কন্টিনিউ চলছে। হ্যাঁ, আমি যদি না যেতাম তাহলে আর কিচ্ছুটা হতো না, কিন্তু আমি গেছি বলে ওই সমস্যাগুলো আমার মধ্যে আবার হ্যাঁ। এবারে আরো একটা কথা বলি, আমরা যখন আমার ওই ইনসিডেন্টটা হয়েছিল, আমি মায়ের সাথে যে কাকুটাদের বাড়িতে ভাড়ায় থাকতাম, অনেক তো ভাড়াটিয়া ছিল, তা ওরাও ভয় পেত। আমার সাথে ওরকম হয়েছে বলে যারা কখনো ওই বাড়িতে কোনো সমস্যা ছিল না, তা আমার ওইরকম সমস্যাটা হয়েছে বলে ওইখানে ওই জায়গাটা যে স্পিরিট গুলো এসছে ওরা তো জেনে গেছে। ওই জন্য ওই জায়গাটাতে আমি আর আমার মা আর আমার মেয়ে, আমি ওই সময় যখন আমি 2 মাস যখন ওখানে যাই না আমার শ্বশুরবাড়িতে, তখন আমার যখন ঝাড়িয়ে কাটিয়ে দিয়ে গেছে, আমি তখন দেখেছি যে একটা ওই নারকল গাছেতে ঝুপঝুপ করে একটা উঠে গেল, একটা মানে বানর হনুমানের মতন, আবার মাথাটা নিচের দিকে করে নেমে চলে এলো। মানে আমরা ভয়তে আমরা দৌড় মেরেছি জাস্ট, মানে সন্ধ্যেবেলা 6টার দিকে, যে এইরকমটা হতেই পারে না। যদি কোনো হনুমান বানর বা কোনো কিছু হবে তাহলে প্রত্যেকটা দিন এরকম হবে না। তারপরে আমাদের যে বাড়ির যে উপরে মানে বারান্দাটা আমাদের অ্যাসবেস্টার টিনের এরকম ছিল, তার উপরে যদি একটা বিড়াল যায় তাহলে তো বোঝা যাবে, কিন্তু খুব ধূপধাপ করে সন্ধ্যেবেলা হলে এরকম আওয়াজটা হতো। যেহেতু আমার সাথে ওই ইনসিডেন্ট হয়েছে, ওরা দূর থেকে ওরা নজর রাখছে, ওই বাড়িটার থেকে ওরা যায়নি। ওই জন্য আরো যারা ভাড়াটিয়া কাকিমা যারা ছিল তারাও তাই জন্য তখন বাথরুম যেতে গেলে 2-3 করে দল বেঁধে বেঁধে যেত, তারাও ভয় পেত। আর পুরো 2টো করে টর্চ নিয়ে এরকম করে বা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এরকম করে যেত, যারা কখনো ওখানে ভয় পেত না। তা আমার এরকম হওয়ার পর থেকে ওরাও ভয় পেতে আরম্ভ করে ওই বাড়িতে। আচ্ছা, তো যাই হোক, তারপরে আমি ওই বাড়িটা ছেড়ে দিয়েছি, অন্য বাড়িতে এসেছি। অন্য বাড়িতে সেখানেও আমার মা হয়তো রান্না করছে, আমি হয়তো রান্না করছি। ওই যে আমি যদি না যেতাম তাহলে কিচ্ছু হতো না, আমি যে গেছি ওই জন্য মনে হয় যে কেউ হয়তো রাত্রেবেলা হয়তো একটু দরজায় নক করছে বা এইরকম মনে হতে থাকে। সেই বাড়িটাও ছেড়ে দিচ্ছি, এখন একটা অন্য বাড়িতে এসেছি। কিন্তু যেহেতু আমি গেছি বলে তারপরে তো আর আমার ঝাড়ানো কাটানো হয়নি, তা ওই জন্য আমি এখনো কিন্তু সেই ভয়টা আমি পাই। আর মনে হয় যেন কেউ আমাকে ডাকছে, বা এরকম রাতের বেলা আমার ঘুম ভেঙে যাচ্ছে, বা আমার মনে হয় যে এখনো মনে হয় যে রাত 1-1:30টার সময় হয়তো এখানে কেউ নেই, কেউ নক করার মতো কেউ নেই। উপরে যারা আছে উপরে এখনো হয় এরকম, তাই তো? হ্যাঁ, এরকম নক করার আওয়াজ পাচ্ছি, এরকম কেউ নক করে যাচ্ছে, স্যাট করে কিছু একটা বেরিয়ে গেল দূরেতে, এরকম মনে হতে থাকে। তাই জন্য আমি মনে করছিলাম যে আমাকে যিনি ঝাড়িয়েছেন কাটিয়েছেন যে এই দাদাটা, আমার তার কাছে একবার যেতে হবে। কেন কি আমি বুঝতে পারছি একটা মানুষ হয় না যে ভিতর থেকে সে বুঝতে পারে। যেহেতু ওরা ভালো চাইতো না, আমি যেহেতু আবার যাচ্ছিলাম, ভাবছি যে এত কিছু করেছি তাহলে তো মরলো না, তাহলে ও তো বেঁচে তো ফিরত চলে এলো, তাই চাইছে না বলে। যাই হোক, এখন আমি আর 3-4 মাস ধরে আমার শ্বশুর বাড়িতে আমি আর যাচ্ছি না। ওই জন্য ওই কারণে আমি আর যেতে চাইছি না। কেন কি অনেক বছর হয়েছে, অনেক রকম মারতে চেয়েছে, অনেক রকম, লাস্টে এইটা একটা সেগমেন্ট বললাম, তাছাড়া এটা ভৌতিক ব্যাপারের বলে তাই জন্য বললাম, তাছাড়া অনেক কিছু হয়েছে আমার সাথে। হ্যাঁ, না তুমি বলছিলে যে তোমার আরো স্টোরি আছে তোমার সাথে এগুলো করেছে। হ্যাঁ, সেগুলো আমরা শুনবো না কিছু। হ্যাঁ, স্টোরি মানে আমার সত্যিকারে আমার রিয়েল লাইফের একদম ঘটনা। সেটা তো মানে মানুষের জীবনে ঘটনাটাই স্টোরি হয়ে যায় আর কি। তা এখন আমার সাথে, তা আমি খালি মানুষকে সচেতন করার জন্য একটা কথা বলছি, যে হয়তো ভাবে যে ব্ল্যাক ম্যাজিক করে লোকের হয়তো ক্ষতি করব, সে কিন্তু এটা কিন্তু ভুল করে। সে যে করছে, একটা মানুষকে যে কষ্ট দিচ্ছে, সে কিন্তু জানে না যে একটা নিরপরাধ মানুষকে যে কষ্ট দিচ্ছে সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু অন্য দিকে আছে। সেইটা কিন্তু ভবিষ্যতে তার ছেলে মেয়ের উপর বা তার নিজের উপর দিয়ে, তার শরীরের উপর দিয়ে বা আর্থিক দিক থেকে কিন্তু সেইটা কিন্তু তাকে কিন্তু নিয়ে ডোবাবে, কিন্তু যেটা সে বুঝতে পারে না। আর এগুলো কিন্তু হয়, যেমন মানে
ঠাকুর যেরকম আছে, গড যেরকম আছে, সেরকম স্পিরিট আছে। কিন্তু একদম স্পিরিট ভালো তো খুব একটা দেখা যায় না, খুব কম ভালো হয়, বেশিরভাগটাই স্পিরিটটা খারাপই হয়। এইরকমটা ঘটে। তাহলে আমি যেহেতু বলছি যে আমরা যেহেতু যখন আমরা পুজো করি, মা দুর্গার পুজো করি, যেমন মা লক্ষ্মীর পুজো করি, আমরা মানে মাটির পুতুলের মধ্যে যেরকম সেই মন্ত্র পড়ে আমরা আবাহন করি বা আহ্বান করি, মাকে আনি সেখানে ডেকে আনি, যে ঠাকুরের পুজো করি। তো সেই রকম হলো ব্ল্যাক ম্যাজিকটা হলো একটা বাজে একটা বিধি, বাজে একটা মন্ত্র, যেটা দিয়ে মানুষের খারাপ করা যায়। আর সেটাকে যারা ভালো করতে পারে, সেই ভালোটা হলো ভালো কোনো একটা রীতিনীতি করে ভালো একটা মন্ত্রের দ্বারা তার ভালো করে। এটাই হয়, এটাকে কুসংস্কার বলার কোনো মানে হয় না। সায়েন্সটা মানুষ ইনভেন্ট করেছে, এগুলো কিন্তু হয়, যার সাথে হয় সে বুঝতে পারে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। যার সাথে হয় সে বুঝতে পারে যে কতটা প্যাথেটিক। মানে আমার তো পুরো মানে দমটা, মানে আমি বুঝতে পারি যে মানুষের শ্বাসরোধ হয়ে মরে যেতে গেলে, আর যে মানে কোনো কিছু একটা মানুষকে ধরে ফেললে যে কিরকম কষ্ট হয়। মানে মানুষের বলে না যে ঠাকুরের ভর হচ্ছে, হ্যাঁ, ঠাকুরের ভর হলে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ তার সাথে এইরকম হচ্ছে। কিন্তু কোন একটা বাজে জিনিস মানুষের শরীরে এলে যে কিরকম ভারী হয়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়, তার মাথাটা যে মাথার মতো মানে কাজ করে না, সেটা কিন্তু আমি বুঝতে পারি। মানে সেটা আমি অনুভব করেছি, আমার শরীরের মধ্যে যেহেতু এসেছিল। আর এখনো পর্যন্ত আমার এরকম প্রবলেম হয় যে আমি যদি মানে হয় না কি মেয়েদের বড় চুল আছে, একটু চুলে একটু অল্প ভেজালো, কোনো একদিন হয়তো জল দিল না, কিন্তু ওইগুলো ধরেছিল বলে না এখনো আমার এরকম হয় যে আমার মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। তারপরে আমি হয়তো আমার মায়ের উপর বা আমার মেয়ের উপর হয়তো রেগে যাই অনেক সময়, এইরকমটা হয়। তারপরে আমি হয়তো 50 টাকার নোটকে না আমি 100 টাকার নোট দেখছি, এরকমটাও হয় আমার সাথে। বা হয়তো 3টে ডিম রয়েছে, আমি সেটাকে 8টা ডিম দেখছি, এরকম আমি ভুলভাল দেখি। আমি হয়তো একদিন আমার হাজবেন্ড চেয়েছে কি যে তুমি আমাকে ফোনটা দাও, আমি রিমোটটা নিয়ে যাচ্ছি, টিভি রিমোটটা নিয়ে, তখন বলছি ও আমার ভুল হয়ে গেছে। মানে এই যে ওটা আমাকে পজেস্ট করেছিল না, ওটা একটা স্পিরিট, ওটা আমার শরীরের মধ্যে ঢুকেছে, একটা মৃত জিনিস, আত্মা, খারাপ স্পিরিট, যাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ঢোকানো হয়েছে। এইটা মানে ঢুকলে না, যার শরীরে ঢোকে না তার শরীরটাকে পুরো খোকলা করে দিয়ে যায় একদম, একদম পুরো মানে তার মানে মেন্টালিটিটাকে পুরো মানে সে হয়তো খুব শিক্ষিত, পড়াশোনা জানে, কিন্তু তার প্রচুর ভুল হতে থাকে, কথার মধ্যে অসঙ্গতি থাকে। ইভেন আমি তোমাকেও সেদিন কথা বলেছিলাম, একটা কথা বলেছিলাম যে হ্যাঁ আমার তো আনলিমিটেড আছে, আনলিমিটেড তো সবারই থাকে, অসঙ্গতিপূর্ণ কথা বলেছিল। হ্যাঁ, এইরকম অসঙ্গতি হয়ে যায় কথার মধ্যে। জানি না এখন কি হবে, হয়তো আমাকে ঝাড়িয়ে কাটিয়ে নিয়ে এলো ওই দাদাটা, ওরা তো ভালো পারে একদম সম্পূর্ণভাবে কাটিয়ে দেয়, হয়তো আবার আমি যেমন আগে আমার ঠিক হয়ে গেছিল হয়তো ঠিক হয়ে যাবে, সেটাই এক্সপেক্ট করছি আর কি। একদম, আমরা সবাই চাইবো যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এবং তোমার যে আরো যে স্টোরির কথাগুলো বললে সেগুলো আমরা তাহলে পরে আজকে দেখি কেমন রেসপন্স আসে, মানে শ্রোতা বন্ধুরা কিরম কি কমেন্ট করে, তাদের কিরম কি ভালো লাগে, হ্যাঁ তার উপর ডিপেন্ড করে, সেইটার উপরে। তো জানো, হ্যাঁ, যে ওরা যে এরকম যে খারাপটা যে করেছে না, তো জানো তো একটা বলে না যে খারাপ করলে খারাপ হয়। আমার শাশুড়ি কিন্তু ক্যান্সার হয়েছে, জানো, মানে ফুসফুসের ক্যান্সার হয়েছে, ওরা ওরকম নিজে হাতে করে করেছে না, তা এখন ক্যান্সারে ভুগছে, বুঝেছো? একটা বলে না যে ভগবানকে ঘর দের হে লেকিন অন্ধের নেই। হ্যাঁ, তো ও তো শুধু আমার এরকম করেনি, আরো অনেকের করেছে। এর মধ্যে শুধু শাশুড়ি না, আমার ননদ, নন্দাই সবাই জড়িত আছে, ভাসুর, ভাসুরের বউ সবাই জড়িত আছে। আচ্ছা, ঠিক আছে। এই হলো আমার আজকের ঘটনা। তো কেমন লাগছে? আমার তো ভালো লেগেছে। সবাই দেখি কি বলছে, আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ তোমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর এমন কি হয় না কি মানুষের মনের বোঝাটা অনেকটা হালকা হয় এটা মানুষকে বলতে পারলে। আর এটা তো একজন শুনবে না, অনেকজন শুনবে এবং অনেকজন বুঝতে পারবে কারোর সাথে যদি এরকম ঘটে থাকে, এবং সচেতন হতে পারবে, সবচেয়ে বড় কথা। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, তুমি ভালো থেকো। একদম, ভালো থেকো। পরে যদি মনে হয় আবার তাহলে ফোন করো। একদম। আর সবার যদি ভালো লাগে আমার এই স্টোরিটা, তাহলে স্টোরি মানে জীবনের ঘটনা, তাহলে অবশ্যই মানে কমেন্টস পাওয়া যাবে ভালো। আমি সবাইকে বলবো যে দিদির ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দিদির আরো ঘটনা আছে যেগুলো এর সাথে রিলেটেড, এবং এছাড়াও আরো ঘটনা আছে, আমার মায়ের সাথেও ঘটেছে অনেক কিছু, সেগুলো দিদি তাহলে শেয়ার করবে।
পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি, শেষ করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থেকো। ওকে ওকে, তুমি ভালো থেকো, ঠিক আছে। হুম। এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এরকম ঘটনা যারা শেয়ার করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।